২০০০ সাল। বলিউডে তখন খানত্রয়ী, অর্থাৎ শাহরুখ, সালমান আর আমিরের একচ্ছত্র রাজত্ব। ঠিক সেই সময়ে রূপালী পর্দায় এন্ট্রি নিলেন এমন একজন তরুণ যার নাচ, অভিনয় আর গ্রিক গডের মতো লুক পুরো ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিল। প্রথম সিনেমা কাহো না প্যার হে দিয়ে রাতারাতি হয়ে উঠলেন গ্লোবাল সেন্সেশন। হ্যাঁ, কথা হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বড় বড় ফিল্ম ক্রিটিকরা তখন ভবিষ্যৎবাণী করেছিলেন বলিউডের পরবর্তী একচ্ছত্র রাজা হতে যাচ্ছেন ঋত্বিক। কিন্তু আজ ২৬ বছর পর এসে যদি আমরা বক্স অফিসের খাতা খুলি, তবে একটা অদ্ভুত সত্য সামনে আসবে। যেখানে শাহরুখ বা সালমান এক বছরেই ৩,০০০ কোটি টাকার ব্যবসা করে নিচ্ছেন, সেখানে ঋত্বিক রোশন কেন এখনও অল টাইম হাইস্ট রেকর্ডে চূড়া ছুঁতে পারছেন না? সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও কেন তাকে বক্স অফিসের সিংহাসনে খানদের পেছনে থাকতে হচ্ছে? এর পেছনে কি ঋত্বিকের কোনো ভুল স্ট্র্যাটেজি কাজ করছে, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ট্র্যাজেডি? ঋত্বিক রোশনের ক্যারিয়ারের সব থেকে বড় শক্তি এবং একই সাথে তার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার পারফেকশনিজম। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ফর্মুলা পছন্দ করেন, অর্থাৎ সংখ্যায় নয় মানে বিশ্বাসী। কিন্তু আমির খানের ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করলেও ঋত্বিকের ক্ষেত্রে এটি বক্স অফিসে বড় ক্ষতি ডেকে আনছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন, আজকালকার ওটিটি আর সোশ্যাল মিডিয়ার যুগে দর্শকদের মেমোরি খুব শর্ট। প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট আসছে। এই অবস্থায় একজন সুপারস্টার যখন ৪ থেকে ৫ বছর পর পর্দায় আসেন, তখন তার হাইপ তৈরি করতে নতুন করে শূন্য থেকে খাটতে হয়। যেখানে শাহরুখ খান ২০২৩ সালে মাত্র ১ বছরে ৩টি মেগা মুভি দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে নিজের দখলে রেখেছিলেন, সেখানে ঋত্বিকের এই দীর্ঘ অনুপস্থিতি তাকে কন্টিনিউয়াস বক্স অফিস রেস থেকে কিছুটা দূরে ঠেলে দেয়। দর্শকরা তাকে পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে করতে একসময় হাইপ হারিয়ে ফেলে। ঋত্বিক রোশনের ক্যারিয়ারের গ্রাফ লক্ষ্য করলে দেখা যায় তার ব্লকবাস্টার সিনেমাগুলোর প্রায় সবগুলোই এক বিশেষ ঘরানার, যা হলো স্টাইলিশ অ্যাকশন বা ডান্স ওরিয়েন্টেড। যেমন ধুম ২, ক্রিশ, ব্যাং ব্যাং কিংবা অয়ার। এই সিনেমাগুলোতে দর্শক তাকে যেভাবে দেখতে চায় তিনি ঠিক সেভাবেই ধরা দিয়েছেন। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন ঋত্বিক তার এই চেনাগণ্ডি বা সেফ জোন থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করেন। যেমন বিশাল বাজেটের ঐতিহাসিক সিনেমা মহেঞ্জোদারো কিংবা ডার্ক ক্রাইম থ্রিলার বিক্রম ভেদা। সিনেমা হিসাবে বিক্রম ভেদা দুর্দান্ত হওয়া সত্ত্বেও এটি ছিল একটি তামিল সিনেমার অফিসিয়াল রিমেক। ওটিটির যুগে আসল সিনেমাটি আগেই হিন্দি ডাবিংয়ে কোটি কোটি মানুষ দেখে ফেলেছিল, ফলে প্রেক্ষাগৃহে গিয়ে নতুন করে টিকিট কাটার আগ্রহ সাধারণ দর্শক দেখায়নি। ঋত্বিক যখনই তার চেনা কমার্শিয়াল অ্যাকশন ট্র্যাক থেকে বিচ্যুত হয়েছেন, মাস অডিয়েন্স বা সাধারণ দর্শক তাকে সেভাবে সাপোর্ট করেনি। তবে ঋত্বিকের এই কম সিনেমা করার পেছনে কেবল তার ইচ্ছাই দায়ী নয়, এর পেছনে রয়েছে এক মারাত্মক শারীরিক লড়াইয়ের ইতিহাস। অনেকেই হয়তো জানেন না, ঋত্বিক রোশন তার ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক জটিল ইনজুরির শিকার। তার মেরুদণ্ডের সমস্যা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররা একসময় তাকে অ্যাকশন বা ডান্স করতে পুরোপুরি নিষেধ করেছিলেন। এমনকি ক্রিশ ৩ এবং ব্যাং ব্যাং সিনেমার শুটিংয়ের সময় তার মাথায় গুরুতর চোট লাগে, যার জন্য তাকে ব্রেন সার্জারি পর্যন্ত করাতে হয়েছিল। একজন সাধারণ মানুষের পক্ষে যেখানে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন, সেখানে ঋত্বিক প্রতিবার সেই অসম্ভব শারীরিক কষ্টকে জয় করে পর্দায় ফিরে এসেছেন। এই শারীরিক সীমাবদ্ধতার কারণেও তিনি চাইলেও বছরে ২-৩টি অ্যাকশন সিনেমা করতে পারেন না। তাকে প্রতিটি সিনেমার পর শরীর রিকভার করার জন্য দীর্ঘ সময় নিতে হয়। তাহলে কি ঋত্বিক রোশন খানদের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে? উত্তর হলো একদমই না। বক্স অফিসের ১,০০০ কোটির ক্লাবে নিয়মিত না থাকলেও ঋত্বিকের নিজস্ব একটা এলিট ক্লাস ব্র্যান্ড ভ্যালু আছে। তার স্টাইল, তার ফিটনেস এবং তার পার্সোনালিটি তাকে ভারতের অন্যতম দামি ব্র্যান্ড ফেস হিসাবে টিকিয়ে রেখেছে। তিনি হয়তো বছরে ৩০০ কোটি কামাচ্ছেন না, কিন্তু যখনই তিনি পর্দায় পারফেক্টলি আসেন, তখন থিয়েটার উৎসবের আমেজ নেয়। তিনি সংখ্যা দিয়ে নয়, বরং তার প্রতিটি সিনেমার কোয়ালিটি দিয়ে নিজের লেগেসি বা রাজত্ব টিকিয়ে রেখেছেন। তবে ঋত্বিক ফ্যানদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আসল কিংবদন্তিরা কখনো পুরোপুরি হারিয়ে যান না। ঋত্বিক খুব ভালো করেই জানেন কিভাবে বাজি উল্টাতে হয়। একজন অভিনেতা হিসাবে ঋত্বিকের ডেডিকেশন এবং স্ট্রাগল অতুলনীয়।
কিন্তু আপনার কি মনে হয় ঋত্বিকের কি আমিরের মতো ৩-৪ বছরে একটা সিনেমা করার স্ট্র্যাটেজি ধরে রাখা উচিত, নাকি ফ্যানদের জন্য আরও নিয়মিত পর্দায় আসা দরকার? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।